রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। বেশ কিছুদিন পরে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। সেই একই কারণে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশাসন ব্যবস্থা। ইতোপূর্বে আমরা আলোচনা করেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, এটাও শাসনামলেরই একটা দিক। তবে টোটাল যে তার যে সময়কাল, তার যে খিলাফত কালের বলা যায় অনেকটা এটা সামারি। তিনি সুষ্ঠু প্রশাসন উপহার দেওয়ার লক্ষ্যে, অর্থাৎ সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে কি কি পদক্ষেপ নিয়েছিলেন সেই বিষয়গুলো আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখা যাক কতটুকু পারা যায়। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশাসনিক ব্যবস্থা। তো ফার্স্ট আমাদের জানা দরকার প্রশাসন কি। প্রশাসন হচ্ছে উৎকৃষ্ট বা প্রকৃষ্ট শাসন। একটি ইউনিটের প্রধান, সেটা হতে পারে একটি রাষ্ট্রপ্রধান বা কোনো একটি অফিস প্রধান বা কোনো একটি সংগঠনের প্রধান, কোনো একটা টিম নিয়ে অথবা সে নিজেই যখন যথাযথ সেবা নিশ্চিত করার জন্য সেবা গ্রহীতাদের যথাযথ সেবা নিশ্চিত করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেন, এই সমস্ত পদক্ষেপ গুলোকে একসাথে করে যেটাকে বলা হচ্ছে যে প্রশাসনিক পদক্ষেপ। এই প্রশাসনিক পদক্ষেপের মূল উদ্দেশ্যই হচ্ছে সুষ্ঠু শাসন বা সুষ্ঠু সেবা নিশ্চিত করা। প্রকৃষ্ট শাসন, শাসন মানে যে শুধু স্টিম রোলার সেটা নয়। তো যাই হোক, এখানে প্রথম যে কাজটি হযরত ওমর করেছিলেন সেটি হচ্ছে মজলিসুস শুরা, অর্থাৎ উপদেষ্টা পরিষদ। আমরা যদি দেখতে চাই উপদেষ্টা পরিষদ মানে একটি পরিষদ থাকবে, যে পরিষদ উপদেশ দেবে রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। উপদেশ দেবে কাকে? যিনি উপদেশ চাচ্ছেন। কে উপদেশ চাচ্ছেন? উপদেশ চাচ্ছেন প্রশাসক নিজে। অর্থাৎ একটা কথা বলা হয়ে থাকে যে টু হেডস ইজ বেটার দেন ওয়ান। অর্থাৎ একজন প্রশাসকের মাথায় সবসময় যে সঠিক সিদ্ধান্ত আসে সেটা কিন্তু নয়। সেক্ষেত্রে একজন প্রশাসক যদি ওই ধরনের স্কলারের সমন্বয়ে সিদ্ধান্ত নিয়ে একটা বিষয়কে ইমপ্লিমেন্ট করে, তাহলে সেটা আরো জনকল্যাণকর হয় বলে প্রতীয়মান হয়। তোমরা যদি কিছু বছর পূর্বের বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার দিকে তাকাও, তাহলে দেখা যাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বলে একটি সরকার ব্যবস্থা আমরা পাচ্ছিলাম। সেটা হচ্ছে কি, তার কিছু উপদেষ্টা পরিষদ ছিল, মানে যিনি প্রধান উপদেষ্টা ছিলেন তাকে বিভিন্ন বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদ তাকে হেল্প করতেন বিভিন্ন বিষয়ে। তো ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মজলিসুস শুরা উপদেষ্টা পরিষদ হযরত ওমর আলাইহিস সালামের একটি উপদেষ্টা পরিষদ ছিল। সেই উপদেষ্টা পরিষদের যারা তাদেরকে বলা হতো মজলিসুস শুরার সদস্য, এবং টোটাল
পরিষদটাকে বলা হতো মজলিস উস-শুরা অর্থাৎ উপদেষ্টা পরিষদ। এখানে আমরা মজলিস উস-শুরাকে আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখো স্ক্রিনে, দুইটি ভাগে ভাগ করা যায় তাদের। এটা কিসের ভিত্তিতে? কার্যক্রমের ভিত্তিতে। একটা হচ্ছে মজলিস উস খাস, যেটা হচ্ছে দৈনন্দিন কার্যকলাপ বা পরামর্শ পরিষদ। প্রতিদিন যে সমস্ত কার্যক্রম রাষ্ট্র পরিচালনা করবে, এবং এই পরিচালিত কার্যক্রম হয়তো তোমর নিজে সিদ্ধান্ত নিতেন না, একটা পরামর্শ পরিষদ ছিল। হযরত উসমান আলাইহিস সালাম, হযরত আলী আলাইহিস সালাম, হযরত তালহা, জুবাইর, এদের সমন্বয়ে, বিশিষ্ট সাহাবীদের সমন্বয়ে এই পরামর্শ পরিষদ বা দৈনন্দিন কার্যকলাপের যে পরামর্শ সেটা তিনি নিতেন। এটা হচ্ছে মজলিস উস খাস। আমি ইন্ডিকেট করেছি, ফার্স্ট যেটা দেখা যাচ্ছে মজলিস উস খাস। আর একটা যেটা, সেটা হচ্ছে মজলিস উস আম, সাধারণ পরামর্শ পরিষদ। বিশেষ বিশেষ সময়ে যখন রাষ্ট্রের প্রয়োজনে পরামর্শ নেওয়ার প্রয়োজন হতো, তখন তিনি আরো কিছু সাহাবীর সমন্বয়ে এটা তৈরি করেছিলেন, সেটা হচ্ছে মজলিস উস আম বা সাধারণ পরামর্শ পরিষদ। হয়তো তোমার একটি কথা বলতেন, যেটা হচ্ছে কি, যে পরামর্শ ছাড়া খিলাফত চলতে পারে না। একটা বিষয় এখানে লক্ষণীয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন যে, তিনি বলে গেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেটা হয়তো ওমর হতো। তো এই ধরনের একজন ব্যক্তিত্ব তিনি আবার বলছেন যে পরামর্শ ছাড়া মজলিস চলতে পারে না। তার মানে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেওয়াকে তিনি কতটা গুরুত্ব দিয়েছেন, যেখানে আমরা স্বৈরাচারী বা একনায়ক বিষয়গুলোকে আমরা লক্ষ্য করি না। ইসলামের যে মৌলিক জায়গা, সেখানে এর কোনো স্থান আমরা পাই না। তো যাই হোক, পরামর্শ পরিষদ বা মজলিস উস-শুরা উপদেষ্টা পরিষদের বিষয়গুলো আমরা জানলাম। পরবর্তীতে আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে আরব জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কি? প্রথম জেনে নেওয়া দরকার এই বিষয়টাকে ক্লিয়ার করে নেওয়ার জন্য যে জাতীয়তাবাদ কি। জাতীয়তাবাদ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীগণ অনেক সংজ্ঞা দিয়েছেন, যে যার মতো করে যার দৃষ্টিভঙ্গি থেকে সংজ্ঞা দিয়েছেন। এখন আমার কাছে যে বিষয়টা মনে হচ্ছে জাতীয়তাবাদ নিয়ে, জাতীয়তাবাদের উপরে যতটুকু বিভিন্ন সংজ্ঞা, বিভিন্ন লিখা, যতটুকু আমি তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য যেটা মনে হচ্ছে যে আরব জাতীয়তাবাদ হচ্ছে সেটাই যে কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীর অন্যান্য সকল জাতিগোষ্ঠী থেকে নিজেদেরকে সম্পূর্ণ ভিন্ন রূপে পরিচয় করিয়ে দেওয়ার নামই হচ্ছে জাতীয়তাবাদ। কিছু বৈশিষ্ট্যের ভিত্তি থেকে, হতে পারে সেটা আঞ্চলিক বৈশিষ্ট্য, ধর্মীয় বৈশিষ্ট্য, তারপরে চারিত্রিক বৈশিষ্ট্য, ইত্যাদি ইত্যাদি, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, এগুলো কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে বা সবগুলোর সমন্বয়ের ভিত্তিতে পৃথিবীর অন্যান্য জাতিগোষ্ঠী থেকে নিজেকে স্বতন্ত্রভাবে, অন্যান্যদের যেটা আছে আমার সেটা চাইতে কিছুটা হলেও আলাদা আছি, স্বতন্ত্রভাবে পরিচয় করিয়ে দেওয়ার নামই হচ্ছে জাতীয়তাবাদ। এটা আমার কাছে মনে হয়, আমি বিষয়টাকে এইভাবে বুঝেছি। তো আরব জাতীয়তাবাদ, তাদের তোমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছো আরবদের কিছু বৈশিষ্ট্য ছিল। তারা বেদুইন ছিল, তারা গোত্রপ্রীতি তাদের মধ্যে প্রবল ছিল, ইত্যাদি ইত্যাদি। আরো যে বৈশিষ্ট্যগুলো, আতিথেয়তা ছিল, এবং তারা আবার প্রতিশোধ পরায়ণ ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক বৈশিষ্ট্য ছিল। তো এই সমস্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে পরবর্তীতে যখন ইসলাম এখানে আসলো, তখন তাদের চিন্তা চেতনা মননে পরিবর্তন ঘটলো। তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে, তো এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে আরব জাতীয়তাবাদ তারা গঠন করেছিল, যেটা আরব উপদ্বীপকে, আরব পেনিনসুলা, এই আরব পেনিনসুলায় তারা দেখাতে চেয়েছিল যে
এই যে পেনিনসুলা, এই পেনিনসুলায় বসবাসরত যে অধিবাসীগুলো, এরা পৃথিবীর অন্যান্য জাতিগোষ্ঠীর চাইতে আলাদা। এর জন্য তারা কিছু ইনিশিয়েটিভও নিয়েছিলেন। হযরত উমর কিছু ইনিশিয়েটিভ নিয়েছিলেন, যে বিষয়গুলো হচ্ছে যে এখানে আরব উপদ্বীপকে সম্পূর্ণরূপে আরব মুসলিমদের বাসভূমিতে পরিণত করার জন্য তিনি এই বিষয়টা করেছিলেন। কি বলা হচ্ছে যে আরব উপদ্বীপকে, মানে আরব উপদ্বীপের যে মানচিত্রটা আমরা পাই, যে ল্যান্ড আমরা দেখতে পাচ্ছি, প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি, হ্যাঁ, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে আরব মুসলিমদের বাসভূমিতে পরিণত করার জন্য, মানে মুসলিমদের বাসভূমিতে। তার মানে বিষয়টা কেমন হয়ে গেল মনে হচ্ছে একটু একটু করে, যে এখানে তার মানে অন্য কেউ থাকবে না। এটা একটা সাম্প্রদায়িক বিষয়, এভাবে তো কেউ চিন্তা করতেই পারে যে তার মানে অন্য কেউ কেন থাকবে না। এখানে অন্যদের না থাকার পিছনে কিছু যুক্তি দাঁড় করানো হয়েছে। যুক্তি দাঁড় করানো হয়েছে বলতে, পূর্বের ক্লাসগুলোতে আমি তোমাদের দেখিয়েছি যে ওখানে আর যারা বসবাস করতো একটা সময়ে, ইসলাম পূর্ব যে পৌত্তলিক বসবাস করত, ওখানে ইহুদি বসবাস করত, এখানে খ্রিস্টানরা বসবাস করত। পরবর্তীতে যখন আরব পেনিনসুলায় ইসলামের বিজয় কেতন উড়ে, তারপর দেখা যাচ্ছে যে মুষ্টিমে কিছু মানুষ এই পেনিনসুলাকে তাদের করালগত করলো, দখল করলো। এবং সেই দখলটা তরবারি দিয়ে হয়নি, সে দখলটা হচ্ছিল যে তাদের মনের মাধুর্য দিয়ে, তাদের বিহেভিয়ার দিয়ে, তাদের বিশ্বাস দিয়ে, ইত্যাদি বিষয়গুলো দিয়ে। যাই হোক, এই বিষয়টা পরবর্তীতে আমরা দেখতে পাই। এর পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছি, সময়ের অভাবে আজকে আমি তোমাদের সামনে বিষয়টা ডিটেইল বলতে পারবো না। ইহুদি এবং খ্রিস্টানরা বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করত আরব পেনিনসুলার মধ্যে। কিভাবে? তাদের সাপোর্ট নিয়ে। কাদের সাপোর্ট নিয়ে? ওই যে আরব টেরিটরির বাইরে আমরা দেখতে পাচ্ছি বাইজান্টাইন সাম্রাজ্য, আমরা দেখতে পাচ্ছি রোমান সাম্রাজ্য, আমরা দেখতে পাচ্ছি, এরপরে আমরা দেখতে পাচ্ছি এই যে পার্সিয়ান যে পারস্য সাম্রাজ্য আমরা দেখতে পাচ্ছি। এই যে অগ্নি পূজারক বা খ্রিস্টানদের অথবা ইহুদিদের, এদের হেল্প নিয়ে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল এবং বর্ডারে বিভিন্ন সময় আমরা যুদ্ধ দেখেছি। এখন হযরত ওমর যে বিষয়টা ভাবলেন যে হ্যাঁ, এটা মানে বিশ্বে ইসলামের পতাকা ছড়িয়ে দিতে হলে আগে ইন্টারনালি যে স্থিতিশীলতা, এটার দরকার। এই কারণে তাদেরকে তিনি, ইহুদিদেরকে তিনি খাইবারে আবাসভূমি দিলেন, আবাসস্থল দেন, হ্যাঁ, এবং খ্রিস্টানদেরকে নাজরানে আবাসস্থল দেন, যে তোমরা যে মূল যে আরব ভূমি, এই আরব ভূমিতে না থেকে তোমরা ওখানে। তাদেরকে তাড়িয়ে দিয়েছিল, সে বিষয়টি কিন্তু সেরকম নয়। এবং তাদেরকে এটা করার পিছনেও কিছু যৌক্তিক কারণ ছিল। কারণ যখন টোটাল রাষ্ট্র নিয়ে ভাবা হবে, টোটাল রাষ্ট্রের স্থিতিশীলতা নিয়ে ভাবা হবে, তখন যদি কেউ রাষ্ট্রের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় অথবা টোটাল রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ নিয়ে যখন ভাবা হবে, তখন হয়তো দুই তিন কিছু পরিবারের বা কিছু গ্রুপের যদি কিছু ক্ষতি হয়, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই ভাবনাটাকে যেমন কন্টিনিউ করতে হবে, রাষ্ট্রের প্রয়োজনে কন্টিনিউ করতে হবে, অ্যাট দ্য সেম টাইম যারা ক্ষতিগ্রস্ত হলো তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। আমরা এরকম আমাদের রাষ্ট্রেও যদি দেখতে পাই, তাহলে অনেক সময় সরকার রাষ্ট্রীয় ডেভেলপমেন্টের জন্য অনেক পদক্ষেপগুলো নেন এবং সেই সময়ে যারা ওই সমস্ত কার্যক্রমের কারণে ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে দেন। ঠিক একই বিষয় হয়েছিল। হযরত ওমর কি করেছেন? ইহুদিদেরকে খাইবারে আবাসস্থল দিয়েছেন এবং খ্রিস্টানদেরকে নাজরানে আবাসস্থল দিয়েছেন, দিয়ে তাদের যে ক্ষতিপূরণ, এই তাদের ক্ষতিপূরণটা তিনি পুষিয়ে দিয়েছিলেন। ফলে এখানে কি হচ্ছে? ইহুদি খ্রিস্টান চলে যাচ্ছে এবং শুধুমাত্র এটা মুসলমানদের আবাসস্থল হিসাবে থাকছে। ফলে মুসলমানদের পরবর্তী যে কার্যক্রম, ইসলামের যে কেতনকে মানে তুলে ধরা, বিশ্বব্যাপী তুলে ধরা এবং সেটাকে আরো মৌলিকত্বের জায়গায় নিয়ে যাওয়া, এটা মুসলমানদের জন্য সুবিধা হয়েছিল। এই উদ্দেশ্য থেকেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আরব জাতীয়তাবাদ যে এই ধারণা এবং যে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য যা দরকার তা তিনি করেছিলেন। এরপরে
যেটা হচ্ছে যে প্রাদেশিক শাসন ব্যবস্থা। আমরা স্ক্রিনে তোমরা লক্ষ্য করো যে এখানে মোট 14টি প্রদেশে বিভক্ত করা হয় আরব পেনিনসুলাকে, এবং আরব পেনিনসুলা যে বাইরে হযরত ওমরের, যা হোক, হযরত ওমরের শাসন ব্যবস্থায় যে সমস্ত অঞ্চল মুসলিম খিলাফতের অধীনে এসেছিল সেই সমস্ত অঞ্চলকে সুষ্ঠু প্রশাসনিক সুবিধার্থে কি করলেন, 14টি প্রদেশে বিভক্ত করলেন। এখন তার মানে কি, এটা হচ্ছে শাসন ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ, অর্থাৎ সেন্ট্রাল থেকে, সেন্ট্রাল কমান্ডের কাছ থেকে সবকিছু কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে না, এটাকে দিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রের বাইরে। প্রাদেশিক সরকার কিছু কিছু জায়গায় সিদ্ধান্ত নেবে, যেটা কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিচ্ছে। বিকেন্দ্রীকরণ, আমরা যদি পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রগুলো মানে এইরকম আমরা দেখতে পাচ্ছি, প্রভিন্স আছে, প্রদেশ আছে, আমরা আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ইন্ডিয়া আমরা দেখি প্রভিন্স আছে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, আবার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আছে আমরা দেখতে পাই, আমরা ইউএসএ তে দেখতে পাই। এরকম বিভিন্ন রাষ্ট্রে আমরা যদি দেখি তাহলে বিষয়টা আমরা দেখতে পাবো যে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও আমরা যদি দেখি তাহলে এখানে ক্ষমতা বিকেন্দ্রীকরণ আমরা লক্ষ্য করতে পারি। যেমন বিভাগ, এরপরে জেলা, এরপরে উপজেলা, পৌরসভা, এই যে ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ। তো হযরত ওমর 14টি প্রদেশে বিভক্ত করে শাসন ক্ষমতাকে তিনি কি করেছিলেন, বিকেন্দ্রীকরণ করেছিলেন। এবং দেখো মজার বিষয় যে প্রদেশকে জেলা এবং জেলাকে মহকুমায় বিভক্ত করেন। প্রদেশকে বিভক্ত করছে কয়েকটা জেলা, তার মানে কয়েকটা জেলা নিয়ে একটা প্রদেশ গঠিত হচ্ছে। আবার কয়েকটা মহকুমা নিয়ে একটি জেলা গঠিত হচ্ছে। এই যে ইউনিট, ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট, এই যে মানে প্রশাসনের যে ইউনিটে, ছোট ছোট ইউনিটে ভাগ করে দিচ্ছেন। উদ্দেশ্য হচ্ছে কি, যে ইউনিটগুলো যত ছোট হবে তত শাসন সুবিধা হবে। এটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে যিনি আছেন তার জন্য সুবিধা হবে, আবার যারা সেবা গ্রহীতা বা সাধারণ জনগণ তাদের জন্য সুবিধা হবে, যে তারা যে কোনো কারণে তাদেরকে প্রশাসনে কেন্দ্রে যেতে হবে না, স্থানীয় প্রশাসনের কাছে ওই বিষয়গুলো, তাদের আওতাভুক্ত বিষয়গুলোকে তারা সমাধান নিয়ে নিতে পারবেন ওখান থেকে। এই বিষয়টা চিন্তা করে তিনি করেছিলেন। এটা কিন্তু বাংলাদেশেও এক সময় মানে উপজেলা হবার আগে আমরা দেখতে পাই যে মহকুমায় বিভক্ত ছিল, জেলা কয়েকটা মহকুমা নিয়ে একটা জেলা গঠিত হয়েছিল। যাই হোক, পরবর্তীতে এই স্বাধীনতা পরবর্তী আমরা মহকুমার বিষয়গুলো পাই, পরবর্তীতে এটা আবার চেঞ্জ হয়েছে। এরপরে আর একটা যে বিষয়টা হচ্ছে, এই যে প্রদেশের যে শাসনকর্তা, এই প্রদেশের শাসনকর্তার নাম ছিল ওয়ালি। প্রদেশের শাসনকর্তার নাম ওয়ালি। এবং জেলার যে শাসনকর্তা বা জেলার যে প্রতিনিধি, এরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, অর্থাৎ হযরত ওমরের নিয়োগ দেয়া প্রতিনিধি। মনে রাখতে হবে কি, এখানে কিন্তু এখনকার যে স্ট্রাকচার, সেগুলো নিয়োগের যে স্ট্রাকচার বিভিন্ন রাষ্ট্রের যে ভোটের মাধ্যমে হয়, অনেক রাষ্ট্রে এগুলো ভোটের মাধ্যমে হয় স্থানীয়, সেটা কিন্তু তখন ছিল না। এই ক্ষেত্রে এখনকার সাথে তখনকার যদি আমরা কম্পেয়ার করতে যাই তাহলে একটু আমাদের মিস্টেক হয়ে যাবে। সেটা হচ্ছে যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট ইজ হযরত অ্যাডমিনিস্ট্রেটর, দ্যাট ইজ হযরত ওমর, তিনি প্রদেশের শাসনকর্তা অর্থাৎ ওয়ালি নিযুক্ত করতেন এবং জেলার প্রতিনিধি আমিন নিযুক্ত করতেন, এবং তাদেরকে নির্দেশ দেয়া হতো এইভাবে শাসন কাজ পরিচালনা করতে হবে। এবং তারা প্রতি বছর হজ পালনের সময় এই যে তাদের যে বাৎসরিক যে কার্যকলাপ, কত টাকা আয় হলো, কত টাকা কোন খাতে ব্যয় হলো, এই আয় এবং ব্যয়ের হিসাবগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে দাখিল করতেন। তার মানে ইচ্ছে থাকলেও, যে কারোর মনের মধ্যে যদি এরকম ইচ্ছে থাকতো যে আমি আমার ইচ্ছে মতো ব্যয় করব, হ্যাঁ, সেটাও নয়। কারণ একটা আমরা দেখতে পাচ্ছি যে জবাবদিহিতা, অর্থাৎ আয় ব্যয়ের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। মানে জবাবদিহিতার একটা
ব্যবস্থা এখানে রাখা হয়। স্বেচ্ছাচারিতার কোনো স্থান আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে ক্ষুদ্র যে প্রশাসনিক যে ইউনিটগুলো, সেটা হচ্ছে জেলা বা মহকুমা, এই রকম যে জায়গা, হ্যাঁ, সেই রকম জায়গা যে মৌলিক কিছু পদ ছিল, এই পদগুলো হচ্ছে কাজীর পদ ছিল, অর্থাৎ বিচারকের পদ। আজকে আমরা যদি আমার রাষ্ট্রের দিকে দেখি তাহলে এখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, জেলার সবচাইতে গুরুত্বপূর্ণ যে পদ সেটা হচ্ছে জেলা জজের পদ, ঠিক সেটাও আমরা দেখতে পাচ্ছি। কাতিব প্রধান উপদেষ্টা, কাতিব উদ্দিওয়ান বা প্রধান সামরিক উপদেষ্টা। তারপরে আমরা সাহিব উল খারাজ অর্থাৎ রাজস্ব উপদেষ্টা। রাজস্ব কিভাবে আদায় করতে হবে, কি পরিমাণ রাজস্ব নির্ধারণ করতে হবে, কোথায় রাজস্ব বাড়াতে হবে অথবা কমাতে হবে, এটসেট্রা এটসেট্রা, এই বিষয়গুলো এখন সব জেলার একই অবস্থা নয় তো। কোন জেলা উর্বর, কোন জেলা অনুর্বর, কোন জেলায় হয়তো যুদ্ধ বিধ্বস্ত, কোন জেলায় যুদ্ধ বিধ্বস্ত নয়। এখন সব জেলায় যদি একই রকম একই কমান্ডে দেয়া হয় যে এখানে এত পার্সেন্ট কর দিতে হবে, এখানে এত পার্সেন্ট দিতে হবে, তাহলে হচ্ছে কি সাধারণ জনগণ অনেকটা কষ্টের মধ্যে পড়ে যাবে। ফলে এই যে উপদেষ্টাগুলো, রাজস্ব উপদেষ্টা, প্রধান সামরিক উপদেষ্টা, তারপর সাহিবুল আহদাত পুলিশ উপদেষ্টা, হ্যাঁ, সাহিবুল বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার, এই যে এই বিষয়গুলো, এই পদগুলো সৃষ্টি করা হয়েছিল, সবগুলোই কিন্তু সুষ্ঠু প্রশাসনের লক্ষ্যে। এরপরে যে আমি যে বললাম যে ওয়ালি এবং আমিনদের যে দায়িত্বগুলো হচ্ছে যে তাদেরকে লিখিতভাবে নিয়োগপত্র দেওয়া হতো, মৌখিক নয়। যেমন জনগণের ভোটে নির্বাচিত নয়, তেমন আমি বলে দিলাম মৌখিকভাবে যে তুমি ওখানে যাও, গিয়ে তুমি করো, সেটা নয়। কিন্তু এখানে তাদেরকে লিখিতভাবে নিয়োগপত্র দেওয়া হতো। পরবর্তীতে এবং আরো যে জায়গা দেখছি, খুতবা এবং ফরমানের মাধ্যমে প্রচার। এখন যেমন প্রচার যন্ত্রের আধিক্য আমরা দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী, রাষ্ট্রব্যাপী প্রচার যন্ত্রের আধিক্য। এই যে তোমাদের সাথে আমাদের যে এই যে করোনাকালীন সময়ে যে কথা হচ্ছে, ক্লাস নেওয়া হচ্ছে, ওই পারে তোমরা, এই পারে আমরা, হ্যাঁ, মধ্যে এই যে প্রচার যন্ত্র, ফেসবুকের মাধ্যমে প্রচার হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, তারপরে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এই সমস্ত যে বিষয়গুলো সেই সময় ছিল না। তাহলে প্রচার হবে কিভাবে? খুতবা মানে যে সাপ্তাহিক যে বলা হয়ে থাকে ঈদ অথবা সাপ্তাহিক যে জমায়েত মুসলমানদের, সেটা হচ্ছে কি শুক্রবারের দিন জুমা মসজিদে, অত্র এলাকার জুমা মসজিদে যে মানুষগুলো যেখানে হাজির হয় নামাজ পড়ার জন্য, সেখানে নামাজ পূর্ববর্তী ইমাম খুতবা দেন এবং ওই খুতবায় যে সমস্ত জায়গাগুলো, যে সমস্ত বিষয়গুলো জনগণকে জানানোর দরকার, যে সমস্ত এগুলো জানানোর দরকার, সেগুলো ইমাম জনগণের উদ্দেশ্যে বলে দিতেন। সেটা কিন্তু এখনো হয়। অনেক বিষয়গুলো, যে করোনা ভ্যাকসিনের বিষয়গুলো যে এখন সামনে চলে আসছে, হয়তো অনেকেই এভাবে কনসাস নয়, হয়তো কখনো দেখা যাবে যে মসজিদের ইমামদের তিনি খুতবায় বলে দিয়েছেন। এই যে কর দেওয়ার বিষয়গুলো, এরকম অনেক বিষয়গুলো এখনো খুতবাতে কিন্তু বলে দেয়া হয়। প্রশাসনের কাছ থেকে তথ্য যায় মসজিদের ইমাম সাহেবের কাছে এবং ইমাম সাহেব সাধারণভাবে যে সাধারণ যে মুসল্লিদের জানিয়ে দেন। তো আমরা দেখতে পাচ্ছি তখন এই রকম বিষয়গুলো ছিল, খুতবার মাধ্যমে প্রচার করা হতো রাষ্ট্রীয় বিষয় অথবা প্রশাসনিক যে কোনো বিষয় যেটা প্রচারযোগ্য, এবং ফরমানের মাধ্যমে প্রচার করা হতো, বিভিন্ন আদেশ জারির মাধ্যমে প্রচার করা হতো। এবং এখানে রাষ্ট্রের কর্মচারীদের সম্পত্তির হিসাব নেওয়া হতো। আমি গভর্নমেন্ট অফিসার বা একজন গভর্নমেন্ট অফিসার, তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে ওই যে আয় ব্যয়ের যে হিসাব তাকে রাখতে হয়, রাষ্ট্রের হয়ে তাকে অর্থ খরচ করতে হয় বা অর্থ আয় করতে হয়। এখন এই অর্থ সে বাইতুল মালে, দ্যাট ইজ রাষ্ট্রীয় কোষাগারে রাখছে নাকি পার্সোনাল কোষাগারে রেখে দিচ্ছে, এই বিষয়টা নিশ্চিত করার জন্য যেটা হতো সেটা হচ্ছে যে যখন কেউ রাষ্ট্রীয় দায়িত্ব পেত, সরকারি কর্মচারী হিসাবে যখন দায়িত্ব পেতেন, তখন তার সম্পদের যে হিসাব
তার স্থাবর এবং অস্থাবর কতটুকু সম্পত্তি আছে, এবং দায়িত্ব শেষ হবার পরে তার যে সম্পত্তির হিসাব, এটা আনুপাতিক হারে বেড়েছে নাকি কমেছে, সে বাড়াটা যৌক্তিক হারে যদি বাড়া হয় তাহলে ওকে, আর যদি যৌক্তিক হারে না হয় তাহলে তাকে ওই যে অতিরিক্ত যে বৃদ্ধিপ্রাপ্ত যে সম্পদ, সেই সম্পদ রাষ্ট্র বাজেয়াপ্ত করত। কি চমৎকার সিস্টেম। যাই হোক, তারপরে গুপ্তচর প্রথার প্রচলন হযরত ওমর করেন। এই গুপ্তচরের মাধ্যমে তিনি রাষ্ট্রের বিভিন্ন খবরাখবর জানতেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন। অনেক সময় ওয়ালি, আমিন অথবা তারাও সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করছে কিনা এর জন্য গুপ্তচর তিনি নিয়োগ করতেন। এই গুপ্তচর প্রথার প্রচলন আমরা দেখতে পাই, এবং এই গুপ্তচর প্রথা এখনো সব রাষ্ট্রে আছে। রাজস্ব ব্যবস্থা, আমি এখানে একটা কোট করেছি, কোট আনকোট, দেখো যে শিবলি মিস স্পেলিং হয়ে গেছে, লয়ের দীর্ঘি হতো। হ্যাঁ, নোমানি বলেন, বিজিত দেশসমূহের প্রচলিত নিবর্তনমূলক কৃষি ব্যবস্থা বিলোপ সাধনই ছিল হযরত ওমরের রাজস্ব ব্যবস্থার একটি সর্বোৎকৃষ্ট বৈপ্লবিক সংস্কার। যা হোক, তাড়াহুড়ো করতে গিয়ে কয়েকটা মিস স্পেলিং হয়ে গেছে। হ্যাঁ, বৈপ্লবিক সংস্কার, অর্থাৎ যে সমস্ত দেশগুলো কে কি করা হচ্ছে, জয় করা হচ্ছে, হ্যাঁ, এই সমস্ত দেশের সর্বোৎকৃষ্ট রাজস্ব ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার, মানে জোর করে রাজস্ব আদায় করা বিষয়টা কিন্তু সেটা নয়। এটাকে এই যে নিবর্তনমূলক যে কৃষি ব্যবস্থা, জোর করে কৃষি কাজ করানো, রাজস্ব আদায় করানো, এই বিষয়গুলোকে তিনি অফ করেছিলেন এবং টোটাল যে রাজস্ব ব্যবস্থা এটাকে তিনি চেঞ্জ নিয়ে এসেছিলেন। এখানে তিনি দিওয়ানুল খারাজ বা রাজস্ব বিভাগ প্রতিষ্ঠা করেন। রাজস্ব বিভাগ, বাংলাদেশে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড নামে একটি রাজস্ব বিভাগ আছে, অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় রাজস্ব বোর্ড। তো এটারই যে পূর্বের যে ধারণা দিওয়ানুল খারাজ, ওই দিওয়ানুল খারাজ আস্তে 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 কিন্তু আজকে বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ড নামে আমরা বলতে পারি। তারপরে বিজিত এলাকা সৈন্যদের দেয়ার রীতি তিনি বাতিল করেন। এটা কেমন কথা? আগে যে সিস্টেমটা ছিল যে এলাকা জয় হতো, যে সৈন্যরা জয় করতো, সেখানে সেই সৈন্যদেরকে সেই এলাকার জায়গির দিয়ে দেওয়া হতো, তারা ওখান থেকে একটা নির্ধারিত অ্যামাউন্ট তারা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে পাঠাতেন। তিনি এটাকে রহিত করেন, এটাকে বাতিল করেন, যে না, সৈন্যরা এই কাজ করবে কেন। এর ফলে হতো কি, সৈন্যদের যে পেশাদারিত্ব, এই পেশাদারিত্ব থাকতো না। তারা যখন অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়তো, তখন তাদের পেশাদারিত্ব থেকে তারা সরে যেত, তাদের ট্রেনিং অথবা ইত্যাদি ইত্যাদি, যে মূল কথা হচ্ছে যে পেশাদারিত্ব থেকে তারা সরে যেত। ফলে কি হতো, অনেক সময় প্রবলেম দেখা দিয়েছে। এই জন্য হযরত ওমর এই যে রীতিটা, যে বিজিত এলাকার সৈন্যদের দিয়ে দেয়া, যে তোমরা এখানে চাষাবাদ করো, ইনকাম করো, নির্ধারিত একটা অংশ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পাঠালেই চলবে, এটাকে তিনি ক্যান্সেল করেন। রাষ্ট্রীয় আয়ের উৎস কি কি ছিল, এটা রাজস্ব ব্যবস্থার সাথেই সংশ্লিষ্ট। খারাজ, অমুসলমানদের ভূমি কর, অর্থাৎ অমুসলমান রাষ্ট্রে যে অমুসলমান, এই অমুসলমানরা যে সমস্ত ভূমি আবাদ করত, সেই জায়গা থেকে যে ভূমি কর যেটা পাওয়া যেত, সেই ভূমি কর, খারাজ। উসর, বাণিজ্য কর, বাণিজ্যের উপরে যে কর, এখনো আমরা বাণিজ্য কর দেই। বাণিজ্য করতে গেলে তোমাদের কেউ যদি ব্যবসার সাথে জড়িত থাকে, অথবা যে কোনো কাউকে তোমরা যদি যাও গিয়ে জিজ্ঞাসা করো, তাহলে দেখতে পাবা যে আমরা কিভাবে বাণিজ্য কর দেই। বাণিজ্য করবে এর জন্য এই কর, এটা এখনো আছে, হ্যাঁ, যেটাকে আরবিতে বলা হচ্ছে উসর। এরপরে জাকাত, দরিদ্র কর, অর্থাৎ কি, যে ইসলামের যে 5টি মৌলিক স্তম্ভ, সেই মৌলিক স্তম্ভের একটি হচ্ছে, প্রথম যেটা হচ্ছে কালেমা, তাওহীদ, কালেমা।
এরপরের যেটা হচ্ছে সেটা হচ্ছে নামাজ। তৃতীয় যে জায়গা সেটাই হচ্ছে জাকাত। সেটা কি? যে সম্পদশালীর সম্পদে সম্পদহীন যারা, ইসলাম যাদেরকে সম্পদহীন বলছে, গরিব, তাদের অধিকার আছে, ইসলাম অধিকার দিয়ে দিয়েছে। আমি তোফায়েল আহমেদ জাকাত দিচ্ছি মানে আমি কিছু করে বসলাম, অনেক কিছু আমি তৃপ্তির ঢেকুর তুললাম যে আমি গরিবকে সাহায্য করছি। নো, এটা আমার মৌলিক দায়িত্ব। আমি যদি ইসলামে বিশ্বাস করি তাহলে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এটা যদি আমি অস্বীকার করি তাহলে সর্বোচ্চ জায়গাগুলো অস্বীকার করলে যে কবিরা গুনহার যে ভার আমার উপরে পড়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে জাকাত। এই জাকাত সম্পদশালী মুসলমান, এখন সম্পদশালী কতটুকু সম্পদ? নিসাব পরিমাণ সম্পদ। এই নিসাব পরিমাণ সম্পদের পরিমাণ বলে দেওয়া হয়েছে। এত পরিমাণ সম্পদ এত সময় পর্যন্ত যদি থাকে, যখন জাকাত পড়ানো হবে তখন বিষয়গুলো ডিটেল আলোচনা করা হবে। এই যে জাকাত, তবে অনেকেই আমরা গুলিয়ে ফেলি জাকাত এবং দানকে, আমরা অনেক সময় কিন্তু এক করে ফেলি। আমি তো জাকাত, আচ্ছা ভাই আপনি কি জাকাত দেন? না ভাই জাকাত দেই না, তবে আমি দান করি। একটা বিষয় জেনে রাখা দরকার, জাকাত হচ্ছে আবশ্যিক, সেটা দিতেই হবে ওই পরিমাণ সম্পদ থাকলে। আর দান এটার জন্য বাধ্য করার, দান করলে ভালো, না করলে এর জন্য আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে না। আমি যদি আমি মুসলমানদের কথা বলা হচ্ছে, প্রশ্নের মুখোমুখি হতে হবে না। কিন্তু জাকাত আদায় না করলে তাকে অবশ্যই কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে যথাযথ শাস্তি ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন বলে আমরা জানি। এরপরে হচ্ছে জিজিয়া, নিরাপত্তামূলক সামরিক কর। এটা হচ্ছে রাষ্ট্রে, একটা মুসলিম ইসলামী রাষ্ট্রে, যখন ইসলামী রাষ্ট্রে, আমি মুসলিম রাষ্ট্র কিন্তু বলছি না, ইসলামী রাষ্ট্রে যখন অমুসলমানরা বসবাস করে তখন তাদেরকে নিরাপত্তা, তারা ওই রাষ্ট্র থেকে নিরাপত্তার পাবার জন্য এই যে জিজিয়া, যে করটা তাদেরকে দিতে হয়, সেটাই হচ্ছে জিজিয়া কর। কখনো এমনও হয়েছে যে জিজিয়া কর দেওয়ার ফলে যদি সেই ইসলামী রাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, তাহলে তাদেরকে ওই কর ফেরত দেওয়ারও রেকর্ড আমরা দেখতে পাই। জিজিয়া কর তার মানে হচ্ছে এটা নিরাপত্তামূলক সামরিক কর। গানিমা, যুদ্ধলব্ধ দ্রব্যাদি। যুদ্ধ করার ফলে একটা অঞ্চলকে বিজিত করার, জয় করার ফলে, অথবা ওই যুদ্ধের মাঠ থেকে পরাজিত সৈন্যরা যখন পালিয়ে যায়, তখন তো আর পালিয়ে যাওয়ার সময় তো লক্ষ্য করে না যে আমার কত সম্পদ আমি এখানে ফেলে রেখে গেলাম, তখন আপনি বাঁচলে বাপের নাম, দে দৌড় পালা। তো এই যে পালিয়ে যাওয়ার ফলে যে সম্পদ প্রাপ্ত হচ্ছে, এই সম্পদটাকে বলা হচ্ছে গানিমা বা যুদ্ধলব্ধ দ্রব্যাদি। এটাও হচ্ছে একটা মুসলিম রাষ্ট্রের আয়ের উৎস। হযরত ওমরের যে রাষ্ট্র ব্যবস্থা বা খোলাফায়ে রাশেদুনের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার আমরা আয়ের উৎস হিসেবে আমরা এটাও দেখতে পাই, গানিমা। আলফে, রাষ্ট্রীয় ভূমি থেকে যে আয় করা হতো, হ্যাঁ, রাষ্ট্রীয় ভূমি, ব্যক্তিভূমি যেটা হচ্ছে ব্যক্তির অধিকারে, এবং রাষ্ট্রীয় ভূমি সেগুলো রাষ্ট্রীয় অধিকারে, এটা হচ্ছে আলফে। হ্যাঁ, উসর, মুসলমানদের ভূমি কর। মুসলমানরা যে ভূমিগুলো, ওই যে আমি বললাম যে অমুসলমানদের ভূমি কর প্রথমেই, আর লাস্টে যেটা হচ্ছে মুসলমানদের ভূমি কর। এই অমুসলমানদের ভূমি এবং মুসলমানদের ভূমি বাদে যে ভূমিগুলো থেকে যাচ্ছে, যেটার মালিকানা রাষ্ট্রের, সেটা হচ্ছে রাষ্ট্রীয় ভূমি আয়, এবং উসর হচ্ছে মুসলমানদের ভূমি থেকে আয়। আমি জানি না কতটুকু তোমাদের ক্লিয়ার করতে পারলাম বিষয়টা। তো অবশ্যই তোমরা যখন টেক্সট পড়বা তখন ক্লিয়ার হবা বলে আমি বিশ্বাস করি। নেক্সট, বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার। হযরত উমর তিনি প্রথম বাইতুল মাল প্রতিষ্ঠা করেন বা রাষ্ট্রীয় কোষাগার প্রতিষ্ঠা করেন। অর্থাৎ রাষ্ট্রের যুদ্ধ বা বিভিন্ন প্রয়োজনীয় খরচ মেটানোর পরে উদ্বৃত্ত যে সম্পদ, সেই সম্পদটা একটা ট্রেজারিতে জমা হতো, সেটাই হচ্ছে বাইতুল মাল, যার প্রধান হিসাবে আব্দুল্লাহ ইবনুল আরফানকে তিনি নিয়োগ করেন। প্রথম প্রশ্ন আসতেই পারে, বাইতুল মালকে প্রথম প্রতিষ্ঠা করেন, অথবা প্রথম বাইতুল মালের যে
প্রধান কাকে করা হয়, আসতেই পারে বিষয়গুলো, সেগুলো তোমরা পড়তে গিয়ে অবশ্যই জানতে পারবে, বুঝতে পারবে, এবং তোমরা বুঝতে পারবে যে কোনটা প্রশ্ন আসার মতো বা কোনটা প্রশ্ন আসার মতো নয়। হ্যাঁ, তবে পরীক্ষায় আসুক অথবা না আসুক জেনে রাখার জন্য দরকার। এবং এই বাইতুল মালে নিরাপত্তার জন্য সশস্ত্র প্রহরী নিযুক্ত করেন। অবশ্যই সেখানে যেখানে সম্পদ আছে, সেখানে সম্পদ গচ্ছিত আছে, সেখানে গচ্ছিত সম্পদ লুণ্ঠন হওয়ার বা চুরি হওয়ার বা লুট হওয়ার যাই বলি ভয় আছে। ফলে ওই জায়গাটাকে নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির। এবং দেখা যাচ্ছে যে পরবর্তীতে প্রদেশেও বাইতুল মাল প্রতিষ্ঠা করা হয়। প্রথমত হয়তো তুমর সেন্ট্রালে করেন এবং পরবর্তীতে প্রভিন্সেও একটা একটা করে বাইতুল মাল প্রতিষ্ঠা করেন। ওই যে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারের যে বিষয়গুলো আমি প্রথমে আলোচনা করেছিলাম, ক্ষমতা বিকেন্দ্রীকরণ চলে আসে। আমরা যদি একটু মাইনিউটলি বিষয়গুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাবো। এরপরে বন্টন কার্য সুষ্ঠুভাবে, ওই যে বাইতুল মালের যে উদ্বৃত্ত অর্থ, এটা জনগণের মধ্যে বন্টন করে দেওয়া হতো। তো এই যে বন্টন কাজ, এই বন্টন কাজ সুষ্ঠুভাবে করার জন্য হযরত ওমর ইরাকে প্রথম যে আদমশুমারি লিখিতভাবে প্রণয়ন করেন, সেটা হযরত ওমর করেন। ইতিহাসে লিখিত আদমশুমারির প্রমাণ আর পাওয়া যায় না, আমি পাইনি, আর আছে কিনা আমার জানা নাই। হ্যাঁ, তবে যতটুকু জানি যে লিখিত যে আদমশুমারি সেটা হযরত ওমর প্রথম করেন, এটা হচ্ছে হযরত ইরাকে। যা হোক, এবং রাষ্ট্রীয় যে অর্থ, বাইতুল মালের যে অর্থ, এটা সুষ্ঠুভাবে বিলি বন্টনের জন্য কাদের মধ্যে বিলি বন্টন করা হতো? এখানে 3 শ্রেণীর মধ্যে ভাগ করে দেওয়া হতো। প্রথম যে শ্রেণী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় পরিজনদের মধ্যে। তারপরে ইসলামের প্রাচীন সেবকবৃন্দ, মানে কারা? যারা ইসলামের শুরু থেকে সেবা করে এসেছে, বদরের যুদ্ধে অংশ নিয়েছে, হিজরত করেছে আবিসিনিয়ায়, উহুদের যুদ্ধে অংশ নিয়েছে, খন্দকের, এই যে প্রথম পর্যায়ের ফার্স্ট স্টেজে যারা চরম কষ্ট করে যুদ্ধ করেছে, তাদের তো আমরা মূল্যায়ন এখন যদি ওইভাবে সাধারণভাবে করা যায় তাহলে তো হবে না। অনেক সময় প্রশ্ন আসে যে, মানে অনেকেই কথা প্রসঙ্গে বলে যে উমর বিন আব্দুল আজিজ এগিয়ে নাকি মুয়াবিয়া এগিয়ে। হ্যাঁ, মুয়াবিয়া অনেক কার্যকলাপ পরবর্তীতে করেছেন যেগুলো আমরা যুক্তির মানদণ্ডে বা রাজনৈতিক মানদণ্ডে আমরা সেগুলোকে সমালোচনা করতেই পারি। কিন্তু একটা বিষয় আমার কাছে যেটা মনে হয় যে ইসলাম প্রতিষ্ঠায় মুয়াবিয়ার যে কন্ট্রিবিউশন, সেই তুলনায় উমর বিন আব্দুল আজিজের কন্ট্রিবিউশন নিতান্তই নগণ্য। তো যাই হোক, এরপরে যেটা হচ্ছে, ওই যে বললাম যে ইসলামের প্রাচীন সেবকবৃন্দের মধ্যে ভাগ করে দেওয়া হতো, এবং ইসলামের সাহায্যকারী কারা? আনসার। মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসলেন এবং মদিনায় এসে যে মানুষগুলো সাহায্য করলো, হিন্দের আশ্রয় দিল, নিজের সম্পদ ভাগ করে নিল, আর একজন মুসলিম ভাইয়ের সাথে, মক্কার ভাইয়ের সাথে নিজের সম্পদ ভাগ করে নিল, নিজের খাদ্য ভাগাভাগি করে নিল। হ্যাঁ, এই যে ঔদার্য, এই ঔদার্য যারা দেখিয়েছিলেন ইসলামের সাহায্যকারী আনসার, এদের সাথে এদেরকে বাইতুল মাল থেকে যে অর্থ, সেই অর্থ এদেরকে দেয়া হতো। এবং যেটা হতো প্রত্যেক গোত্রের, এর ক্ষেত্রে যেটা হতো যে প্রত্যেক গোত্রের কতজন পুরুষ, নারী, বয়স্ক মানুষ ইত্যাদি বিভিন্ন ক্লাসে তাদেরকে ভাগ করা হতো, এবং তাদের মানে ডিমান্ড অনুযায়ী, অর্থাৎ প্রাপ্যতা অনুযায়ী এই বিষয়গুলো হযরত ওমর নিশ্চিত করেছিলেন। প্রাপ্যতা অনুযায়ী নিশ্চিত করেছিলেন। আমি বলছি না এটা যে ইকুয়ালি নিশ্চিত করেছেন, ইকুয়ালি বললে বিষয়টা ভুল হবে, প্রাপ্যতা অনুযায়ী। এরপরে আরেকটা বিষয় হচ্ছে সামরিক প্রশাসন। 9টি সামরিক বিভাগ বা জুনা ছিল, সামরিক বিভাগ বা জুনা।
প্রশাসনিক বিভাগ আমরা পাচ্ছি 14টি। আবার দেখা যাচ্ছে সামরিক বিভাগ। আমরা বাংলাদেশের ক্ষেত্রেও যদি দেখি তাহলে আমরা যে প্রশাসনিক বিভাগ পাই, আবার আমরা দেখতে পাই যে বিভিন্ন এলাকায় আমরা ক্যান্টনমেন্ট দেখি। তো প্রশাসনিক বিভাগের সাথে এটা কিন্তু যায় না। প্রয়োজন অনুযায়ী সরকার বিভিন্ন এলাকায় বিভিন্ন ক্যান্টনমেন্ট তৈরি করেছেন রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে। আর ওটা হচ্ছে রাষ্ট্রীয় সুষ্ঠু প্রশাসন মানে প্রতিষ্ঠার সাথে, সুষ্ঠু শাসন ব্যবস্থা ইমপ্লিমেন্টেশনের সাথে। আর এটা হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে। 9টি সামরিক বিভাগ বা জুনা ছিল। এবং এই যে জুনা সামরিক বিভাগ, এখানে সর্বদা 4000 অশ্বারোহী এবং 36,000 পদাতিক সৈন্য প্রস্তুত থাকত। এবং প্রতি 10 জন আমির উল আসরা, 10 জন সৈন্যের একজন যে লিডার আমির উল আসরা, 100 জনের ওপরে যে কমান্ড করত সেটা হচ্ছে আল কায়েদ, এবং প্রতি 10 জন আল কায়েদের উপরে একজন আমির নিয়োগ পেতেন। তারপরে যে আমি বললাম কিছুক্ষণ আগে, জয়গিরের পরিবর্তে নিয়মিত বেতন এবং ভাতার ব্যবস্থা করেন। সৈনিকরা আগে জয়গির পেতেন, সেটাকে চেঞ্জ করে তিনি করলেন কি, যারা সৈনিক হিসেবে থাকবে তাদেরকে নিয়মিত বেতন দিতে হবে। রাষ্ট্র তাদেরকে নিয়মিত বেতন দেবে এবং ভাতার ব্যবস্থা করবে। বিভিন্ন ভাতা, গভর্নমেন্ট এমপ্লয়িরা যেমন বিভিন্ন ভাতা পায়, বোনাস পায়, ঈদ বোনাস পায়, তারপরে এই যে পহেলা বৈশাখের যে বোনাস পাওয়া যাচ্ছে বা এরকম বিভিন্ন যে ভাতাগুলো পাওয়া যায় এইরকম, এবং তাদের যে সামরিক পোশাক থেকে শুরু করে অন্যান্য যে আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা, এই যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রাষ্ট্র নিশ্চিত করতেন। ফলে সৈনিকদের যে পেশাদারিত্বের যে জায়গাটা সেটা আরো ডেভেলপ করেছিল। কারণ অর্থনৈতিক প্রশ্ন যখন জড়িত হয়ে যায় কোনো বিষয়, বিশেষ করে রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে, তখন কিছুটা হলেও পেশাদারিত্বের ঘাটতি ঘটে। এবং পেশাদারিত্বের ঘাটতি যখন চলে আসে তখন এক্সপেক্টেড যে পাওনা রাষ্ট্রের সেটা আর হয় না। বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ আমরা আমাদের রাষ্ট্রের ক্ষেত্রেও শুনি, বিভিন্ন সময় শুনি। এটা এক সময় আমাদের ডিমান্ড ছিল স্বাধীন বিচার বিভাগ। তো সেই সময় বিচার বিভাগকে স্বাধীন করেছিলেন হযরত ওমর। এবং প্রত্যেক প্রদেশে কাজী উল কুজত নামে একটা কাজীর ব্যবস্থা করা হয় এবং জেলায় সাধারণ কাজী নিয়োগ করা হয়। আমরা যদি আমাদের বিচার ব্যবস্থার দিকে দেখতে যাই তাহলে জেলার সর্বোচ্চ বিচারক হচ্ছেন জেলা জজ। আবার আমরা সেন্ট্রালে যদি দেখতে যাই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে আমরা দেখতে পাচ্ছি। আবার যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অথবা যে সমস্ত রাষ্ট্রগুলোতে প্রভিন্সিয়াল ফর্মস অফ গভর্নমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সিস্টেম আছে, সেইগুলোতে দেখা যাচ্ছে যে প্রদেশে একজন সর্বোচ্চ বিচারক আছে, আবার সেন্ট্রালে আরেকজন, সেটা হচ্ছে কেন্দ্রীয় বিচারক, সর্বোচ্চ বিচারক সেন্ট্রালে আছে। আমরা যদি ভারতের দিকে দেখতে যাই, আমরা পাকিস্তানের দিকে দেখতে যাই, তাহলে বিষয়গুলো এরকম। যেহেতু সেখানে 14টা প্রদেশ ছিল, সেই প্রদেশে একটা করে প্রধান বিচারক ছিল, জেলায় সাধারণ একজন বিচারক ছিল। এবং বিচারগুলো হতো কুরআন, সুন্নাহ অর্থাৎ হাদিস, ইজমা, কিয়াসের উপর ভিত্তি করে। অর্থাৎ কোরআন শরীফে যেটা ক্লিয়ারলি আছে তার জন্য হাদিসে যাওয়ার দরকার নাই, কোরআন শরীফে যেটা ক্লিয়ারলি নাই সেখানে হাদিসে ফাইন্ড আউট করে বের করতে হবে। হাদিস এবং কোরআন শরীফ কোনোটাই পাওয়া যাচ্ছে না, তখন ইজমা অর্থাৎ মতৈক্য, এবং কিয়াস পরবর্তীতে গবেষণালব্ধ যেটা, যে কোনো জায়গাতে না সেখানে কিয়াস করে বিচার করতে হবে। এই সিস্টেমগুলো তখন প্রচলিত ছিল। ইচ্ছে মতো রায় দেওয়ার কোনো স্কোপ এখনো নাই, তখনও ছিল না। এবং বসরা, কুফা, দামেস্ক ও হিমসে বিশেষ আদালত ছিল, স্পেশাল যে ট্রাইব্যুনাল আমরা দেখতে পাই বর্তমানেও বিশেষ বিশেষ বিচারের জন্য, যেমন আন্তর্জাতিক যে মানবাধিকার যে 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 বিচার, যে যে ট্রাইব্যুনাল, হ্যাঁ, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই রকম স্পেশাল ট্রাইব্যুনাল সেই সময় ছিল স্পেশাল বিচারের জন্য। আমরা যদি জেলার ক্ষেত্রে তাকাই, যে বিশেষ বিচার ব্যবস্থা আমরা নারী ও শিশু আদালত, সেটা স্পেশালি সেটা নারী এবং শিশুদের জন্য ওখানে বিচার করা হয়, ওখানে কোনো মামলা রুজু করা যাবে না, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো। এবং বিধর্মী যারা ইসলামের কে তখনও ইসলামে রিভার্ট হয়নি, এই বিধর্মীদের বিচার কাজ তাদের ধর্মীয় অনুশাসনে পরিচালিত হতো। এখানে ইসলাম চাপিয়ে দেওয়ার পক্ষে নয় কখনো, যে না তোমরা ইসলামী রাষ্ট্রে আছো বলে তোমাদেরকে আমাদের ধর্মীয় বিচারের
দ্বারাই তোমাদের ফায়সালা দেওয়া হবে। নো, দ্যাট ইজ নট। তোমাদের যে ধর্ম, যে অপরাধের জন্য যে শাস্তির কথা বলা হয়েছে, উত্তরাধিকারকে যেভাবে বন্টন করে দেওয়ার কথা বলা হয়েছে, এই বিষয়গুলো তাদের ধর্মীয় রীতি অনুযায়ী হতো। পুলিশ বিভাগ, দিওয়ানুল আহদাতের প্রধান, পুলিশ বিভাগকে বলা হতো দিওয়ানুল আহদাত, তার প্রধান ছিলেন সাহিবুল আহদাত, এবং আবু হুরায়রা বাহরাইনের পুলিশ প্রধান হন। আবু হুরায়রা বিখ্যাত সাহাবী, আমরা জানি। এবং এই যে হযরত উমরই সর্বপ্রথম কারাগার প্রতিষ্ঠা করেন, অপরাধীদের শাস্তি অথবা তাদেরকে ধরে নিয়ে গিয়ে কারাগারে রাখার যে ব্যবস্থাটা, সেটা আমরা দেখতে পাই। হ্যাঁ, সাফওয়ান বিন উমাইয়ার বাড়ি ক্রয় করে তিনি প্রথম কারাগার প্রতিষ্ঠা করেন। এরপরে যেটা হচ্ছে জনকল্যাণকর কাজ, তো এগুলো কি জন অকল্যাণকর কাজ? নো, এগুলো জনকল্যাণকর কাজ, কোনোটাই জন অকল্যাণকর কাজ না। তারপরেও আরো কিছু কাজ আমরা দেখতে পাই যেগুলোকে জনকল্যাণকর কাজের লিস্টের মধ্যে নিয়ে আসা হয়েছে। কৃষি সম্প্রসারণের জন্য খাল খনন। এখন আমরা তো জানি মরু অঞ্চল, প্রায় মরু অঞ্চল, আরো কিছু উর্বর অঞ্চল আছে, কিন্তু মরু অঞ্চল। এই যে এই মরুভূমিতে অথবা যে কৃষি এলাকাগুলো, যে অল্প পরিমাণ যেগুলো ছিল, সেগুলোতে এর যে কৃষির ডেভেলপমেন্টের জন্য খাল খনন করা, অর্থাৎ পানির প্রবাহ নিশ্চিত করা। টাইগ্রিস হতে বর্ষা পর্যন্ত 9 মাইল খাল খনন করা হয়। অর্থাৎ এই যে খালের দুই পাশে অথবা যতদূর পর্যন্ত পানি নিয়ে যাওয়া যায় এই খাল থেকে, এর ফলে কি হয়, যে মানুষের যে পানির যে অভাব সেটা দূর হয় এবং যে কৃষির যে ডেভেলপমেন্ট সেটা লক্ষ্য করা যায়। এবং লোহিত সাগর থেকে নীল নদের সংযোগ রক্ষাকারী একটি খাল খনন করা হয়, সেটা বলা হচ্ছে আমিরুল মুমিনিন খাল। আমি অন্য একটা কালার দিয়ে এটাকে ইন্ডিকেট করেছি, বিষয়টা তোমরা লক্ষ্য করো। আমিরুল মুমিনিন খাল, এটা হচ্ছে লোহিত সাগর থেকে নীল নদ রক্ষাকারী। হিজরি সনের প্রবর্তন তিনি করেন, হযরত উমর হিজরি সনের প্রবর্তন করেন। এবং পরবর্তী যে কাজ, আরো যে কাজগুলো করেন, আরো কাজগুলো আছে, সেটা হচ্ছে যে মদিনা মসজিদ সম্প্রসারণ করেন। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন এবং মদিনা মসজিদ প্রতিষ্ঠা করলেন, তখন যে ছোট্ট একটা সীমার মধ্যে ছিল মদিনা মসজিদ, সময়ের প্রয়োজনে সেটাকে বড় করতে হয়, সম্প্রসারণ করতে হয়, এবং সেটা হযরত ওমর করেন। এবং কাবা গৃহ, এটাকে পুনর্নির্মাণ করেন। হযরত ওমরের আমলে আমরা এই কাবা গৃহ পুনর্নির্মাণ দেখতে পাই। এই কাজগুলো করে যা হোক হযরত ওমর সুষ্ঠু প্রশাসন নিশ্চিত করেছেন। তো আজকে এই ক্লাসের মধ্য দিয়ে আমি হযরত ওমরের যে খেলাফত, সেই খেলাফত তোমাদের সামনে তুলে ধরেছি কয়েকটা ক্লাসের মাধ্যমে। আমি জানি না এই ক্ষেত্রে আমি কতটুকু সফল হলাম, তবে শুধুমাত্র কেউ যদি মনে করে যে আমি স্লাইডের ওপর ডিপেন্ড করে পরবর্তীতে পরীক্ষায় অংশ নেব, তার মানে নিশ্চিত যে এই ধরনের ডিপেন্ডেন্সি তার কোনো কাজে আসবে না, এটা অনেকটাই নিশ্চিত। কারণ হচ্ছে যে আমরা এখানে শুধু সংক্ষিপ্তভাবে বিষয়গুলো তুলে ধরেছি। আমি যদি শুধু কৃষি সম্প্রসারণের জন্য হযরত ওমরের খাল খনন নিয়ে আলোচনা করি, বা কোনো একজন ইসলামিক হিস্ট্রির কোনো সিনিয়র স্টুডেন্ট লাইক মি যদি কৃষি সম্প্রসারণের জন্য অথবা যে কোনো একটা প্রশাসন ব্যবস্থা নিয়ে অথবা তার যে বিচার নিয়ে, এগুলো নিয়ে আলোচনা করা যায়, তাহলে 2-3টা ক্লাস চলে যাবে। তো এটা তো সম্ভব নয়। শর্ট টাইমের মধ্যে, টাইম অলওয়েজ নক করছে, শর্ট টাইমের মধ্যে ক্লাস শেষ করতে হবে, তোমাদের পরীক্ষা নিতে হবে। হয়তো তোমরা ইতিমধ্যে নোটিফিকেশন পেয়ে গেছো পরীক্ষার। যা হোক, শুধুমাত্র স্লাইডের ওপর নির্ভর করা চলবে না, টেক্সট পড়তে হবে এবং টেক্সট পড়ে ওইভাবে পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তবে আমি বিশ্বাস করি যথাযথভাবে কেউ যদি এগিয়ে যায়, ইনশাল্লাহ সে সফলকাম হবে সবসময়। দেখা হবে পরবর্তী ক্লাসে, মেবি দ্যাট ইজ 9 তারিখের ক্লাস। দেখা হবে, সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।